আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান নিয়ে ভাবতে বিশিষ্টজনদের আহ্বান, কর্মকাণ্ডের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত বলে তারেক রহমানের অভিযোগ, ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মন্তব্য। দলগুলোকে জুলাই সনদের প্রাথমিক আলোচনার খসড়া দিয়েছে ঐকমত্য কমিশন, আইনি ভিত্তি চাই জামায়াত এনসিপি, পূর্ণ সনদ পেলে স্বাক্ষর করবে বিএনপি। এবং ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি, পরিবেশ প্রতিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান বা এক্সিট পলিসি নিয়ে ভাবতে বলেছেন অর্থনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য। এই সরকারের কাজের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন এই অর্থনীতিবিদ। রাজনৈতিক গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা দীর্ঘ সময় ধরে অরাজনৈতিক সরকারের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করে বলেন, এই সরকার নিরপেক্ষ নয়, ফলে তাদের দীর্ঘ সময় থাকা উচিত নয়। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত বিষয়ে গবেষণা। ২৬ দেশের উদাহরণ নিয়ে করা গবেষণায় দেখানো হয়, কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া, রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা, গণ অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থানের কারণে আসা অন্তর্বর্তীকালীন সরকারের গড় মেয়াদ ১০ মাস ৩ সপ্তাহ। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নিউট্রাল সরকার না, আই রিপিট। তাদের একটা বিশেষ দলের প্রতি তাদের এক ধরনের নেক নজর আছে, প্রধান উপদেষ্টা নিজের আছে। আমি শুধুমাত্র ক্যাবিনেটের কথা বলছি না, এমনকি এখনও দুজন উপদেষ্টা আছেন যাদেরকে আমরা ভেরি মাচ অ্যালাইন টু আ স্পেসিফিক পার্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? আলোচনায় গুরুত্ব পায় দেশের অর্থনীতি, নির্বাচনের সময় ও আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি। আমাদের চাওয়া একটা স্থিতিশীল বাংলাদেশ, স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতি ৫ বছর পর পর মানুষের ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবেন আগে, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো, যদি আমি 2 দিনও বেশি থাকতে পারি তাহলে 2 ফাইলে সিগনেচার করা যাবে, ওই সিগনেচার থেকে কিছু আসবে। মব ভায়োলেন্স ও খুনের উদাহরণ টেনে বাংলাদেশ প্রসঙ্গে গবেষণায় বলা হয়, দেশের অর্থনৈতিক, সামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত রয়েছে। সাভারের আশুলিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের মরদেহ পুড়িয়ে ফেলার স্থানে প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে। মনির হোসেনের ক্যামেরায় জাকির হাসানকে সাথে নিয়ে রাহুল রায়ের রিপোর্ট। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় শ্রীপুরের এই স্থানে পুলিশের ভ্যানে পুড়িয়ে ফেলা হয়েছিল শহীদদের মরদেহ। গণ অভ্যুত্থানের মাসে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের এই স্থানেই প্রতিবাদ সমাবেশ।
মঞ্চে ছিল পুলিশ ভ্যানে মরদেহের প্রতীকী ছবিও। ঢাকা জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে ছিলেন শহীদ পরিবারের সদস্যরা। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই শহীদের আত্মা যদি জানতে চায়, গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদাত বরণ করেছে, কিন্তু বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি? বিএনপি জনগণের ক্ষমতায়নের এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রেই বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের। যে কোনো ভুল সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের সম্মানে বিশেষ স্থাপনা তৈরি করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত এক বছরে নানা ষড়যন্ত্রের মাধ্যমে সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে। নতুন সংবিধান করতে দেয়া হয়নি। নরসিংদীতে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যরা। এর আগে বিকেলে নরসিংদীতে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। আমরা দেখেছি এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। জাতীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ভোটার সংখ্যা অনুযায়ী গাজীপুরের একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি কমছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া ৩৯টি আসনে পরিবর্তন আসছে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, 10ই আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেখানে আসন বাড়ানো এবং সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশনের কারিগরি কমিটি। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে কমিটি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৩৯টি আসনে পরিবর্তন আসছে। 10ই আগস্ট পর্যন্ত এই বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে বলে জানান তিনি। 10ই আগস্ট পর্যন্ত কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যেই ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন
ফাইনাল করা। বিকেলে সিএসির সঙ্গে দেখা করেন এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা ভোটিং সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীরা আছে, তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে, তাদের ভোট দেওয়া উচিত কিনা সে বিষয়ে প্রশ্ন আসছে। এরপর থেকে আমরা অনেকের কাছ থেকেই প্রশ্ন পাচ্ছি। এজন্য আজকে নির্বাচন কমিশনে আসছিলাম তাদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে, নির্বাচন কমিশনকে অনুগ্রহ করতে, তারা যেন প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। সীমানা নির্ধারণে গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। ট্রাইব্যুনালে দণ্ডাদেশ বাতিল করে ওই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। অন্য কোনো মামলা না থাকলে আসামিকে মুক্তি দিতে বলেছেন আদালত। 2014 সালের 24 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ডাদেশ ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। রায়ে বলা হয় 71-এর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। আওয়ামী লীগের কোনো সাবেক নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের এটি প্রথম রায়। মোবারক 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই আমির হোসেনের আইনজীবী আদালতকে বলেছেন, তার মক্কেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আবু সাইদকে গুলি করেছেন। পরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 6 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গ্রেপ্তার 6 আসামির পক্ষের আইনজীবী এবং পলাতক 24 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর বক্তব্য উপস্থাপন শেষে ওই আদেশ দেন আদালত। এর আগে আসামি পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আবু সাইদের মৃত্যুর ঘটনায় নিহতের মা চলতি বছরের 25 ফেব্রুয়ারি প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করেন। আর মামলার তদন্ত শেষ করে 24 জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে 109 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউশন। এতে বলা হয় কিভাবে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে নৃশংসভাবে আবু সাইদকে হত্যা করা হয়। প্রাইমা ফেসি কেস নাই, ঘটনার বাইরে অর্থাৎ অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী 6 তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন 6 আগস্ট এবং সেই দিন চার্জ গঠিত হবে। পেনাল কোডে তো বিচার হচ্ছে না, বিচার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এটা হয়তো মিসকনসেপশনের কারণে হয়েছে, অথবা উদ্ধৃতি দেওয়ার জন্য হয়তো উনি রেফারেন্স আকারে দিতে পারেন। প্রাথমিক আলোচনার খসড়া রাজনৈতিক দলগুলোকে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জামাত, এনসিপি সহ সমমনা দলগুলো জুলাই সনদের আইনগত ভিত্তি চাইলেও বিএনপি বলেছে সংবিধান সংক্রান্ত বিষয় আগামী জাতীয় সংসদে পাশ হতে হবে। বিএনপি জানিয়েছে পূর্ণাঙ্গ জুলাই সনদ পেলে স্বাক্ষর করবে দলটি। জান্নাতুল বাকিয়া কেকের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের 22তম দিনের আলোচনা। বৈঠক চলাকালে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিক আলোচনার খসড়া হস্তান্তর করে কমিশন। বিএনপি বলছে 6টি সংস্কার কমিশনের 826টি প্রস্তাবের মধ্যে 650টি প্রস্তাবে একমত বিএনপি। It is contract in between nation, in between people and the political parties and the stakeholders. তা আমি মনে করি সেটা বাস্তবায়নের জন্য একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ। বিফোর দ্যাট অধিকাংশ সংস্কার প্রস্তাব তো এখনই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এদিন বৈঠকে আলোচনার জন্য 6টি বিষয় নির্ধারিত থাকলেও বেশিরভাগ সময় সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়েই আলোচনা হয়। নারী আসন বৃদ্ধি করতে হবে এবং সরাসরি ভোটে 100 আসন হবে। ফাঁকির একটা খেলা হচ্ছে, এই খেলাটা আশা করছি যে কমিশনার চালাবেন না।
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে উল্লেখ করে এনসিপি, জামাতে ইসলামী সহ সমমনা দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বিষয়টি খতিয়ে দেখতে আইনজীবীদের সাথে আলোচনার কথা জানায় জামাত। আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি। আইনগত ভিত্তি দেওয়া যাবে না, এই কথাটি বিভ্রান্তিকর এবং কিছুটা ব্রিচ অফ ট্রাস্ট। আর আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে দিবেন না কেন? তাহলে মতলব আছে যে আপনি এটা করবেন না। আমরা মতলববাজির নির্বাচন তো আমরা চাই না। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা আশা করছি আগামীকাল জুলাইয়ের 31 তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব। প্রাথমিক পর্যায়ের আলোচনার খসড়ায় বৃহস্পতিবারের মধ্যে দলগুলোকে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাল জালিয়াতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত মামলার রায় দেওয়ার অভিযোগে রাজধানী শাহবাগ থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মকমূলক, বেআইনি, উদ্দেশ্যমূলকভাবে অসত্য ও জাল জালিয়াতির মাধ্যমে রায় প্রদানের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে গভীর সমুদ্রে মাছ ধরার কার্যক্রম জোরদার করা এবং প্রাণী সেবা আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মৎস্য খাতে বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ সদ্ব্যবহার করতে পারছে না। সঠিকভাবে এগোতে পারলে এই খাত অর্থনীতিকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এ সময় তিনি সঠিকভাবে বঙ্গোপসাগরে জরিপ পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়ব এবং একাধিক মন্ত্রণালয়ের সচিবগণ। মাইলস্টোন বিপর্যয়ের চিকিৎসাধীনদের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রিলিজ পেয়েছেন আরও একজন। তিনি মাইলস্টোনের ইংরেজি মাধ্যমের শিক্ষক ফারজানা ইয়াসমিন লিনা। ইনস্টিটিউটের পরিচালক জানান, ভর্তি রোগীদের মধ্যে আরও 10 জনের অবস্থা উন্নতির দিকে। লায়লা নওশিনের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন শাখার সিনিয়র শিক্ষক ফারজানা ইয়াসমিন লিনা। 21 জুলাই স্কুলটির হায়দার আলী ভবনের দোতলায় দগ্ধ হন এই শিক্ষক। 2 হাত ও মুখ পুড়ে গেছে তার। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শেষে ছাড়পত্র পেলেন। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরাকে বলছেন নিজের দ্বিতীয় জন্ম। আমি আমাদের টিচার্স রুমে পাশে একটা মিসেস আছে, উনি আর 2-3টা মেয়ে বাচ্চা ঢুকছিল আর কি। তো আল্লাহর মতো ওদের নিয়ে বের হতে পারছি। ঠিক আছে, বার্ন হয়েছে কম। অনেকে অবাক হয় যে মেন সিঁড়িটা দিয়ে কীভাবে বের, আল্লাহ বের করছে। আপনাদের সাথে দেখা হবে বাচ্চা, বেরোতে পারছি। এখনো তাড়া করে ফেরে প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আর্তনাদ। আমার একটা সময় মনে হয়েছিল আমার বাচ্চাগুলি নিয়ে আসতে মারা যেতেছে। মনে করতে চাই না ঘটনাগুলি, মনে করে অনেক কষ্ট লাগে। শিক্ষিকা লিনা ছাড়পত্র পাওয়ায় বার্ন ইনস্টিটিউটে এখন এই ঘটনায় চিকিৎসাধীন অগ্নিদগ্ধ 32 জন, যাদের 27 জন শিশু। উন্নতি হয়েছে আরও কয়েকজন রোগীর। আজকেও আমরা কোনো রোগীকে আমাদের হারাতে হয়নি, এটা আমাদের জন্য একটা ভালো খবর, আমাদের সবার জন্য। এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে 2 জন পেশেন্ট। একজন রোগীকে আমরা আইসিইউ থেকে শিফট করে এইচডিইউতে দিয়েছি। যে আমাদের 3 জন পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এবং আমাদের 7 জন পেশেন্ট সিভিয়ার কন্ডিশনে আছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিভিন্ন পর্যায়ে 158টি অপারেশন করা হয়েছে ভর্তি রোগীদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 44 জন রোগী। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
রাজধানী গুলশানের সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে উদ্ধার চেকগুলোতে থাকা টাকার পরিমাণ দাঁড়ায় 2,25 লাখ টাকা। 26শে জুলাই সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে চাঁদা নেয়ার সময় পুলিশের হাতে আটক হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ সাক্কাউদ্দাউন সিয়াম, সাদমান সাদাব ও মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। পরে তাদের চাঁদাবাজির অভিযোগে করা মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়েছে। তাকে দ্রুত বাইপাস সার্জারি পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত 19শে জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন দলটির আমির। পরে ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় চিকিৎসকরা তার হার্টে 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানান। পরে বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। জলবায়ুর অভিঘাত আর পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ব্যাপক সবুজায়ন করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। পরিবেশ প্রতিবেশ সুরক্ষার প্রকৃতি ও জীবন ক্লাবের কল্যাণকর উদ্যোগকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। হারুন রশিদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। ক্রমবর্ধমান উষ্ণায়নে বছরের পর বছর বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। অস্বাভাবিক জোয়ার আর লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন। বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। উপকূলের ক্ষতিগ্রস্ত প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজ বেষ্টনী গড়তেই প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের প্রয়াস। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভোলা এমন একটি জেলা যেই জেলাতে কিন্তু নানা ধরনের ঝড় জলোচ্ছ্বাস প্রতিনিয়ত ঘটে এবং এই জেলাকে যদি আমরা ভালো রাখতে চাই, একে সুরক্ষিত রাখতে চাই, তাহলে কিন্তু এই যে সবুজের বেষ্টনী, সেই বেষ্টনী তৈরি করতে হবে। এখানে ম্যানগ্রোভ গাছের চারা যেমন রোপণ করতে হবে, অন্যান্য গাছের চারাও রোপণ করতে হবে। সব কিছু মিলিয়ে আমরা যদি ভোলাকে ভালো রাখতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নাই। আসুন আমরা এই বর্ষায় এই ভোলাকে ভালো রাখার জন্য হাতে হাত মিলিয়ে সবাই মিলে আমরা বৃক্ষরোপণ করি আর সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি চারা বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবেলায় আমরা গাছ লাগাচ্ছি এবং এই গাছগুলো গ্রিন উইন্ড ব্রেকার বা সবুজ বেষ্টনী হিসেবে কাজ করবে। গাছ আমাদেরকে ফুল ফল এবং জ্বালানি কাঠ দিয়ে থাকে। গাছ আমাদের উপকারী বন্ধু, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। সবুজায়ন উদ্যোগ শুধু প্রশংসনীয় পদক্ষেপই নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ক্লাবের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। তো বৃক্ষ আমরা সবাই জানি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস। সো এটার কার্যক্রম স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মাধ্যমে শুরু করা হয়েছে। গাছ আমাদের জীবনকে মূলত আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের প্রকৃতিকে সুন্দর রাখে। এছাড়া নানা কাজে গাছ লাগে। শুধু বৃক্ষরোপণই নয়, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে কাঙ্ক্ষিত ফলাফল পেতে রোপিত বৃক্ষের পরিচর্যার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। সারা দেশে ছাদ কৃষির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নগর জীবনে এখন অনেকেই নিজের ছাদে গড়ে তুলেছেন সবুজের আয়োজন। ফলে নাগরিক যান্ত্রিকতার ভেতরেও মিলছে নিরাপদ খাদ্য, একটু সবুজের আশ্রয় আর মানসিক প্রশান্তি। ঢাকার বনশ্রী আবাসন এলাকার এক সফল ছাদ কৃষি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ।
ঢাকা মহানগরের বনশ্রী আবাসিক এলাকা। এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজমুল ইসলাম এবং তার স্ত্রী ফেরদৌসী গুলবাগ দম্পতির 7তলা ভবনের ছাদে 3 স্তরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক ছাদ কৃষি। ঢাকা শহরের ইট, কাঠ, পাথর আর কংক্রিটের এই যে যান্ত্রিকতার মাঝে এই ছাদে আসলে একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। 2019 সাল থেকে পুরোপুরি মনোযোগ দেয়া এই ছাদ কৃষিতে রয়েছে পরিকল্পিত ব্যবস্থাপনার ছাপ। ফুল, সবজি আর মৌসুমি ফল মিলে শহরের বুকে যেন এক টুকরো গ্রাম। আমি নিজে একটা পরিকল্পনা করি যে আমার এখানে ফুল, ফল এবং পাশাপাশি হাঁটার স্পেসও রাখতে হবে, ওয়াকওয়ে রাখতে হবে। কি কি সবজি করেন আপনি ছাদে? ঢেঁড়স, টমেটো শীতের সিজনে, কলমি শাক, তারপরে এখন আছে কলমি শাক, বেগুন আছে। বাবা, আপনার পাশেরটা তো এটা একটা অরণ্য। অরণ্য, হ্যাঁ। এরা অবশ্য পুরোটা জায়গাটাই এরা বাগান করছে, পুরো জায়গাটা এদের। বাড়িটা নিশ্চয়ই অনেক শীতল থাকে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতেই তো কম বেশি আছে। সবাই এখন আগের চাইতে অনেক সচেতন, তাই না? হ্যাঁ, সবাই চেষ্টা করে। তবে এই উদ্যোক্তা মনে করেন নগরে এমন সবুজকে ধরে রাখতে দরকার পরিকল্পিত সেবা ব্যবস্থা চালু করা। আমরা ভালো পরামর্শ পাই না। আমাদের যদি প্রত্যেক এলাকা বেসড যদি কৃষি কর্মকর্তা থাকতো বা একটা তথ্য কেন্দ্র বা পরামর্শ কেন্দ্র থাকতো, আমরা কিন্তু ওখান থেকে ফোন করে স্যার এই পরামর্শগুলো নিতে পারতাম। নাজমুল ইসলামদের হাত ধরে আজ নগরের উপরের স্তর পরিণত হয়েছে সবুজে। এই ছাদ জুড়ে থাকা ফল, মূল আর শাকসবজি জানান দেয় নগরও হতে পারে প্রাণ স্পন্দনে ভরপুর। এমন একটি সবুজে ঘেরা টেকসই নগরী আমাদের প্রত্যাশা। ঢাকার বনশ্রী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আসিফ মাহমুদের কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এই হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগর সদরে নাগরিক সমাজের ব্যানারে আসিফ মাহমুদের সমর্থকরা জমায়েত হয়। এ সময় সমাবেশ লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, কতিপয় ব্যক্তি পাশ থেকে সমাবেশে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন রাশা উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত, বিপদ কেটে যায় অনেক স্থানেই, সুনামি সতর্কতা প্রত্যাহার। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ চূড়ান্ত করবে সরকার। অধ্যাদেশ নিয়ে রাজধানীতে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একথা জানান। অনুষ্ঠানে সরকারের আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ভেঙে পড়া বিচার ব্যবস্থা থেকে বের হয়ে আসতে আইনের প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়া নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আইনজীবী ও এনজিও কর্মকর্তারা। এডিশনাল অ্যাটর্নি জেনারেলরা তারা ওয়ারেন্ট অফ রেসিডেন্স অনুযায়ী যে জায়গায় অবস্থান করে, সেখানে যদি সলিসিটররা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হয়, তাহলে আমরা এই জায়গায় খুব ভালো সিনিয়র রেসপেক্টেড লয়ার পেতে আমরা সমস্যায় পড়তে পারি। যাদেরকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হতো, সেই ক্ষেত্রে জেলা ও দায়রা জজের একটা সুপারিশ বা মতামত থাকতো। সেই ক্ষেত্রে আমি মনে করি চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেটা থাকা প্রয়োজন। সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তার কথা বলেন। আমি ভীষণভাবে আশা করি, যেহেতু আবার শীঘ্রই আমরা আমাদের পেশায় ফেরত যাব এবং একজন আইনজীবী হিসাবে আবার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব, তখন যেন অ্যাটর্নি জেনারেল অফিস স্বাধীনভাবে কাজ করতে পারে, আইনকে তুলে ধরতে পারে উপরে। অধ্যাদেশ নিয়ে আরও আলোচনার কথা বলেন আইন উপদেষ্টা। একটা খুব ভালো সাজেশন আসছে পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন। এটা পলিটিক্যাল পার্টির জন্য খুবই রেলিভেন্ট, অবশ্যই করব। আপনাদের সবার সহযোগিতা ইনশাআল্লাহ আমরা একটা ভালো আইন করতে পারবো। এবার রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে, আগামী কয়েক দশকেও এমন সুযোগ আসবে না বলেন আইন উপদেষ্টা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
আগামী 5ই আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। পুলিশের বিশেষ শাখার চিঠিতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত 11 দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা পুরো বাংলাদেশের নয়, ডিএমপির অভিযান। অন অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, যেসব দেশের সাথে চুক্তি আছে তাদেরকে অন অ্যারাইভাল ভিসা দেয়া হচ্ছে, যাদের সাথে চুক্তি নেই তাদেরকে অন অ্যারাইভাল ভিসা দেয়া যাবে না। রংপুরে গঙ্গাচাড়াই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার হবে বলেও জানান উপদেষ্টা। বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানকে 100 কোটি টাকা অর্থদণ্ড ও পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একই অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সরওয়ারের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একই ইস্যুতে সালমান এফ রহমানকে সহযোগিতার অভিযোগে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামকেও পুঁজিবাজারের আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে 965তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিএসইসি। এবারে নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রা শক্তিশালী ভূমিকম্পের পর কয়েকটি দেশে সুনামি আঘাত হানে। একই সঙ্গে 14টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবস্থা ভেদে বিভিন্ন দেশে সুনামি সতর্কতার মাত্রা নামিয়ে আনা হয়। বুধবার ভোরে ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপ, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ, জাপানের উত্তরাঞ্চলে সুনামি আঘাত হানে। রাশিয়ার কামচাটকা অঞ্চলে ভূমিকম্পে বেশ কিছু স্থাপনায় ক্ষতি হয়েছে। অন্যান্য দেশের সুনামিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেও বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু জ্ঞানতা পৌষ কাজী মোতাহার হোসেনের 128তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে টিএসসি মিলনায়তনে স্মারক বক্তৃতা, বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট তার লেখা সাহিত্যকর্ম প্রখ্যাত লেখকদের সাথে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা করেন বক্তারা। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক কাজী রওনাক হোসেন সহ বিশিষ্টজনেরা। এবারে কৃষি সংবাদ। নড়াইলে একটি 10,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন নির্মাণ কাজ শুরু হয়েছে। 2026 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলে ডিলারের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের কাছে নিরবিচ্ছিন্নভাবে ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এবারে প্রকৃতি সংবাদ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতু। নিরাপত্তার কথা বিবেচনা করে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন পর্যটন কর্পোরেশন। রাঙ্গামাটি দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি ডুবে যাওয়ায় হতাশ পর্যটকরা। চলাচলের সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ শিক্ষার্থীরা। রাঙ্গামাটি পার্বত্য জেলা সদর উপজেলার পর্যটন এলাকায় অবস্থিত 335 ফুট দীর্ঘ এই সেতুটি 1986 সালে নির্মাণ করা হয়। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতকে 25% শুল্ক দিতে হবে। আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। এই শুল্ক হার ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ভারতের সমালোচনা করে বলেন, যদিও ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু, তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সবচেয়ে বেশি বাণিজ্য বাধা তৈরি করে রেখেছে। রাশিয়া থেকে জ্বালানি অস্ত্র কেনায় জরিমানা গুনতে হবে নয়াদিল্লিকে। প্রিয় দর্শক, সংবাদের এরপর আবার নিচ্ছি বিরতির পরে দেখবেন। 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। এনসিপির অনুরোধে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসজোড়া কর্মসূচির অংশ হিসেবে 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিলেন তারা। পরে একই দিনে একই স্থানে সমাবেশ করতে চায় এনসিপি। ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান এনসিপি নেতারা। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ছাত্রদল শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি। ধর্ম নিয়ে কটূক্তি করা দেশে একটি ফ্যাশনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রংপুরের গঙ্গাচড়ায় যে ঘটনা হয়েছে সেটি যারা উস্কানি দিয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এর আগে তাবলিগ জামাতে সাদ এবং জুবায়েরপন্থীদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র এবং ধর্ম উপদেষ্টা। দুই পক্ষের মধ্যে সংঘাত এড়াতে একমত হয়েছেন তারা। দেশে তৈরি পোশাক শিল্প কারখানা প্রথম পানির পুনঃব্যবহার প্রকল্প উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জে। ফতুল্লার ফকির নেটওয়ার্ক লিমিটেডের প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ, ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে প্রাইমার্ক, ফকির নেটওয়ার্ক লিমিটেড এবং বিশ্ব ব্যাংকের ওয়াটার রিসোর্সেস। চট্টগ্রামের উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে রাউজান উপজেলা বিএনপি। বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিমউদ্দিন চৌধুরী। এ সময় ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপি সভাপতি আবু মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান সহ এবং অন্যরা। রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর মঙ্গলবার রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন এবিএম সাইফুল হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। রাজধানী গুলশান অল কমিউনিটি ক্লাবে কোঅপের নবনির্বাচিত 33 সদস্যের কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন কোঅপ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন। সে সময় নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারকে নিরাপদ প্রস্থান নিয়ে ভাবতে বিশিষ্টজনদের আহ্বান। কর্মকাণ্ডের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলে লিপ্ত বলে তারেক রহমানের অভিযোগ। ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মন্তব্য। দলগুলোকে জুলাই সনদের প্রাথমিক আলোচনায় খসড়া দিয়েছে ঐকমত্য কমিশন। আইনি ভিত্তি চায় জামাত, এনসিপি। পূর্ণ সনদ পেলে স্বাক্ষর করবে বিএনপি।
এবং ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি পরিবেশ প্রতিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।